শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। বলছে যে প্রকৃতির সবকিছুর পিছনেই নির্দিষ্ট নিয়ম আছে, ধরুন মাধ্যাকর্ষণ বা গ্রহ নক্ষত্রের গতি। একদম। আবার অন্যদিকে আমাদের নিজেদের জীবনে বা সমাজে তাকালে প্রায়ই মনে হয় এখানে কোনো নিয়ম নেই, মানে পুরোটাই যেন এলোমেলো। ঠিক। হাজার হাজার বছর আগে ভারতীয় দর্শনের ঋষিরা কিন্তু এই একই প্রশ্নের উত্তর খুঁজছিলেন, আর তারা এমন একটা ধারণায় পৌঁছেছিলেন যা একই সাথে প্রকৃতির নিয়ম আর মানুষের নৈতিকতাকে মানে এক সুতোয় বাঁধার চেষ্টা করে। আর আজ আমরা সেই অসাধারণ ধারণাটির গভীরে যাব। হ্যাঁ, ধারণাটির নাম ঋত। ঠিক তাই। আর এই রীত শব্দটা শুনতে যতটা প্রাচীন বা বলতে গেলে ভারী মনে হয়, এর ভেতরের ভাবনাটা কিন্তু অবাক করার মতো আধুনিক। আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হল একটা ক্লাসরুম লেকচারের স্ক্রিপ্ট, যেটাই জটিল ধারণাটিকে খুব সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছে। আচ্ছা। আমাদের উদ্দেশ্য হল এই লেকচারটির সাহায্য নিয়ে বোঝা যে এই একটা শব্দ ঋত কিভাবে মহাবিশ্বের গঠন থেকে শুরু করে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন তো এটাই, ঋত আসলে কি? এটা কি কোনো বস্তু, কোনো শক্তি, নাকি শুধুই একটা দার্শনিক তত্ত্ব? লেকচারটিতে অধ্যাপক যেভাবে শুরু করেছেন, আমার মনে হয় সেটাই সবচেয়ে সহজ উপায়। আচ্ছা। ঋত শব্দের আক্ষরিক অর্থ হল সাম্য, নিয়ম, সত্য বা এক সার্বজনীন শৃঙ্খলা। কিন্তু এটা শুধু একটা অভিধানের অর্থ নয়। ভাবুন, এটা এমন এক অদৃশ্য শক্তি বা নিয়ম যা গোটা মহাবিশ্বকে একটা ছন্দে বেঁধে রেখেছে। একটা ছন্দ? হ্যাঁ, যে নিয়মটা সূর্যকে রোজ সকালে পূর্ব দিকে ওঠাতে বাধ্য করে, যে নিয়মের কারণে গ্রীষ্মের পর বর্ষা আসে, বা ধরুন যে নিয়মের জন্য নদীর জল সবসময় ঢালুর দিকেই বয়ে যায়, সেই অন্তর্নিহিত অলঙ্ঘনীয় নিয়মটাই হল ঋত। তার মানে এটা এক ধরনের কসমিক ল, মানে মহাজাগতিক বিধান, অনেকটা প্রকৃতির নিয়মের মতো যা আমরা বিজ্ঞানে পড়ি। হ্যাঁ, শুরুটা ওভাবেই ভাবা যেতে পারে, তবে এর ব্যাপ্তিটা মানে বিজ্ঞানের লজ অফ নেচারের থেকেও অনেক বড়। ওই লেকচারটাতে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে। এই নিয়মটা কিন্তু কোনো ঈশ্বর বা দেবতা তৈরি করেননি। না, বরং ধারণাটা ছিল যে এই নিয়ম মহাবিশ্বের একেবারে শুরুতে দেবতাদেরও আগে থেকে বিদ্যমান। দেবতাদেরও আগে থেকে? হ্যাঁ, দেবতারাও এই রীতের অধীন। তারা এর রক্ষক হতে পারেন, কিন্তু স্রষ্টা নন। এক মিনিট, এটা তো একটা বিরাট বড় কথা। তার মানে দেবতারাও নিয়মের ঊর্ধ্বে নন, তাদেরও নিয়ম মেনে চলতে হয়? একদম। এটা তো প্রচলিত অনেক ধর্মীয় ধারণা থেকে একেবারে আলাদা। ঠিক এখানেই ভারতীয় দর্শনের এই ধারাটির স্বাতন্ত্র্য। এটি মহাবিশ্বকে কোনো খেয়ালি ঈশ্বরের সৃষ্টি হিসেবে দেখছে না, বরং একটি স্বনিয়ন্ত্রিত নিয়মভিত্তিক ব্যবস্থা হিসেবে দেখছে। বাহ! এখানে নিয়মই সর্বোচ্চ। এই ভাবনাটা তখনকার সময়ের জন্য কতটা বৈপ্লবিক ছিল সেটা একবার ভাবুন। তাই তো, এর মানে হল মহাবিশ্বের ভিত্তি কোনো ব্যক্তি বা সত্তা নয়, বরং একটা নীতি বা প্রিন্সিপল। ঠিক। আচ্ছা, প্রকৃতির এই নিয়ম বা শৃঙ্খলার দিকটা তো বোঝা গেল। সূর্য উঠছে, ঋতু বদলাচ্ছে, সবই একটা নিয়মে চলছে। কিন্তু লেকচারটা বলছে যে ঋতের নাকি আরও একটা দিক আছে, যেটা মানুষের সঙ্গে জড়িত। হ্যাঁ, এখানেই আমার খটকাটা লাগছে। মহাবিশ্বের বিশাল নিয়মের সাথে আমার বা আপনার ব্যক্তিগত জীবনের সম্পর্কটা কোথায়? এটাই হলো ঋতের ধারণার সবচেয়ে আকর্ষণীয় এবং সম্ভবত সবচেয়ে জটিল অংশ। আচ্ছা। ওই লেকচারটিতে অধ্যাপক বোর্ডে চক দিয়ে দুটো ভাগ করেছিলেন, যা আমাদের বুঝতে খুব সাহায্য করবে। ঋতের দুটি দিক। হ্যাঁ, একটি হল মহাজাগতিক শৃঙ্খলা মানে কসমিক অর্ডার, আর অন্যটি হল নৈতিক শৃঙ্খলা বা মরাল অর্ডার। ওকে, মহাজাগতিক শৃঙ্খলা তো পরিষ্কার, গ্রহ, তারা, ঋতু এইসব। কিন্তু এই নৈতিক শৃঙ্খলা বা মরাল অর্ডারটা কি? নৈতিক শৃঙ্খলা হল সেই নিয়ম যা মানুষের সমাজ এবং ব্যক্তিগত জীবনকে পরিচালনা করে। মানুষের জীবনকে? হ্যাঁ, প্রাচীন ঋষিদের মতে মহাবিশ্বে যেমন একটা বাহ্যিক নিয়ম কাজ করছে, ঠিক তেমনি মানব সমাজ এবং ব্যক্তির জীবনেও একটা অভ্যন্তরীণ নিয়ম কাজ করে। যেমন সত্য কথা বলা, ন্যায় বিচার করা, নিজের দায়িত্ব পালন করা, প্রতিজ্ঞা রক্ষা করা, এই সবকিছুই সেই নৈতিক রীতের অংশ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সূর্যের ওঠা বা ঋতু পরিবর্তন তো একটা ধ্রুব সত্যি,
এর কোনো ব্যতিক্রম হয় না। ঠিক। কিন্তু মানুষ তো হরদম মিথ্যা কথা বলে, অন্যায় করে। তাহলে এই নৈতিক নিয়মটা অলঙ্ঘনীয় হয় কি করে? এটা তো কসমিক অর্ডারের মতো এতটা পাকাপোক্ত বলে মনে হচ্ছে না। খুব ভালো প্রশ্ন। আর এখানেই রীতের গভীরতা। ঋষিরা বলতেন না যে মানুষ নিয়ম ভাঙতে পারে না? অবশ্যই পারে। পারে। কিন্তু নিয়ম ভাঙার একটা পরিণাম আছে। যখন মহাজাগতিক রীতের নিয়ম ভাঙা হয় তখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। যেমন এখন আমরা জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়ে দেখছি। হ্যাঁ, তা তো বটেই। ঠিক তেমনি যখন কোনো ব্যক্তি বা সমাজ নৈতিক রীত ভাঙে, অর্থাৎ অসত্য, অন্যায় বা বিশৃঙ্খলার আশ্রয় নেয়, তখন তার নিজের জীবনে এবং সমাজে ভারসাম্য নষ্ট হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। ও আচ্ছা, তার মানে যেই নিয়মটা মহাবিশ্বে ভারসাম্য রাখছে সেই একই ধরনের নিয়ম আমাদের সমাজেও ভারসাম্য রাখছে, আর একটাকে ভাঙলে অন্যটার উপরও প্রভাব পড়তে পারে। এই সংযোগটা কিন্তু অসাধারণ। একদম। যেন বলা হচ্ছে একটা মিথ্যে কথা বলা আর মহাবিশ্বের শৃঙ্খলার গায়ে একটা আঁচড় কাটা, দুটোই একই ধরনের কাজ, শুধু স্কিলটা আলাদা। একদম। আপনি একেবারে মূল জায়গাটা ধরেছেন। তাদের কাছে সত্য শুধু একটা সামাজিক গুণ ছিল না, সত্য ছিল মহাবিশ্বের একটা গাঠনিক উপাদান। গাঠনিক উপাদান। হ্যাঁ, তাই সত্যকে অস্বীকার করা মানে বাস্তবতাকে অস্বীকার করা। এই কারণেই মহাজাগতিক আর নৈতিক শৃঙ্খলাকে তারা আলাদা করে দেখতেন না। দুটো মিলেই একটা অখণ্ড রীত। এই ধারণাটা যে ঠিক কতটা পুরনো সেটা ভাবলেও অবাক হতে হয়। লেকচারটিতে বলা হয়েছে যে এর উল্লেখ প্রথম পাওয়া যায় ঋগ্বেদে। তার মানে এটা ভারতীয় দর্শনের একেবারে শিকড়ের দিকের একটা ধারণা। একদম। একদম। ঋগ্বেদের সময়ে এই ধারণার গুরুত্ব ঠিক কতটা ছিল? ঋগ্বেদের রীত শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ ধারণা নয়, এটিকে বলা যেতে পারে ঋগ্বেদের কেন্দ্রীয় স্তম্ভ। কেন্দ্রীয় স্তম্ভ? হ্যাঁ, প্রায় ৫০০ বার এর উল্লেখ আছে। ঋষিরা বারবার বলছেন যে বরুণ দেবতা হলেন ঋতস্য গোপা, অর্থাৎ রীতের রক্ষক। অগ্নিকে বলা হচ্ছে রীতের প্রথম সন্তান। বাহ! লেকচারটিতে ঋগ্বেদের একটি অসাধারণ উক্তি তুলে ধরা হয়েছে। রীত কর্মকে চালায়, রীত পৃথিবীকে স্থির রাখে এবং রীত মানুষকে সত্যের পথে রাখে। এই লাইনটার অর্থ তো অনেক গভীর। রীত পৃথিবীকে স্থির রাখে, এটা তো মহাজাগতিক দিক। ঠিক। মানুষকে সত্যের পথে রাখে, এটা নৈতিক দিক। কিন্তু রীত কর্মকে চালায়, এর মানে কি? আমাদের কাজের পিছনেও কি এই নিয়ম কাজ করে? ঠিক তাই। এর মানে হল যে কোনো সফল কাজের মূলে রয়েছে এই শৃঙ্খলা। আচ্ছা। একজন কৃষক যখন ঠিক সময়ে বীজ বোনেন আর প্রকৃতির নিয়ম মেনে চলেন, তখনই তিনি ফসল পান। এটাও রীত। ও। একজন কারিগর যখন সঠিক নিয়ম মেনে একটা পাত্র তৈরি করেন, সেটাও রীত। অর্থাৎ যে কোনো ফলদায়ক কাজের পেছনে যে সঠিক প্রক্রিয়া বা নিয়মটা রয়েছে, সেটাই রীত। তার মানে নিয়ম না মানলে? নিয়ম না মানলে শুধু বিশৃঙ্খলা বা কেয়স তৈরি হবে, কোনো সৃষ্টি সম্ভব নয়। আচ্ছা, আমাদের আলোচনায় প্রায় ধর্ম শব্দটা আসে। লেকচারটিতে বলা হচ্ছে যে এই ধর্মধারণার উৎসও নাকি রীত। এটা কিভাবে সম্ভব? রীত তো একটা মহাজাগতিক নিয়ম, আর ধর্ম বলতে আমরা সাধারণত ব্যক্তিগত বিশ্বাস বা আচরণকে বুঝি। এই সংযোগটা বুঝতে পারলে ভারতীয় দর্শনের একটা বড় দরজা খুলে যায়। তাই? হ্যাঁ, লেকচারটিতে অধ্যাপক একটা চমৎকার তুলনা ব্যবহার করেছিলেন। ভাবুন, রীত হল মহাবিশ্বের সংবিধানের মতো। সংবিধানের মতো? হ্যাঁ, সেই শাশ্বত অপরিবর্তনীয় মূল নীতি যা সবকিছুর ভিত্তি। আর ধর্ম হল সেই সংবিধানের উপর ভিত্তি করে তৈরি করা নাগরিকদের জন্য আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট। বাহ, এটা তো দারুণ ব্যাখ্যা। তার মানে রীত যদি হয় আ গ্র্যান্ড ইউনিভার্সাল প্রিন্সিপল, ধর্ম হল আ পার্সোনাল অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিস। অর্থাৎ মহাবিশ্বের যে নিয়মটা রয়েছে তাকে যখন মানুষ নিজের জীবনে, সমাজে এবং কর্তব্যের মধ্যে দিয়ে পালন করে, তখন সেটাই ধর্ম হয়ে ওঠে। একেবারে। অধ্যাপক বলছিলেন, রীত যা, ধর্ম তার মানবিক রূপ। রীত যা, ধর্ম তার মানবিক রূপ। রীত হল সত্য, আর ধর্ম হল সত্যকে ধারণ করা। তাই ধর্ম মানে শুধু পুজো আর্চা বা কোনো নির্দিষ্ট প্রথা নয়। এর মূল অর্থ হল সেই সার্বজনীন নিয়ম বা শৃঙ্খলাকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা, যা মহাবিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিজের যা করণীয়, নিজের যে দায়িত্ব, সেটাই ধর্ম। ঠিক, এই জন্যই তো গীতায় স্বধর্মের কথা বলা হয়েছে। এই ব্যাখ্যাটা ধর্ম শব্দটার প্রচলিত ধারণাকে অনেকটাই পাল্টে দেয়।
একে একটা অনেক ব্যাপক এবং সার্বজনীন রূপ দেয়, যা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একদম। বেশ, এই পর্যন্ত তো বোঝা গেল, কিন্তু এবার আসল প্রশ্নে আসি। লেকচারের শেষে একজন ছাত্রী ঠিক এই প্রশ্নটাই করেছিল। হ্যাঁ, করেছিল। এই যে এত প্রাচীর একটা ধারণা, হাজার হাজার বছর আগের, আজকের এই জটিল টেকনোলজি চালিত পৃথিবীতে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? এটা কি শুধুই একটা একাডেমিক আলোচনার বিষয়? আমার তো মনে হয়, এবং লেকচারটিও সেই দিকে ইঙ্গিত করছে যে আজকের পৃথিবীতে রীতের প্রাসঙ্গিকতা সম্ভবত আগের চেয়েও অনেক বেশি। বেশি কেন? কারণ আমরা এমন একটা সময় বাস করছি যেখানে শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলা অনেক বেশি চোখে পড়ে। কয়েকটা উদাহরণ দেখা যাক। প্রথমত, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক। হ্যাঁ, এটা তো সবচেয়ে স্পষ্ট উদাহরণ। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বনধ্বংস, এই সব কিছুই তো মহাজাগতিক রীতের শৃঙ্খলার বিরুদ্ধে মানুষের তৈরি করা চরম বিশৃঙ্খলা। ঠিক। আমরা প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করছি, আর প্রকৃতি তার পরিণাম ফিরিয়ে দিচ্ছে। প্রাচীন ঋষিরা কি একরকমভাবে আমাদের এই ইকোলজিক্যাল সংকটের কথাই বলে যাননি? হয়তো শব্দটা আলাদা ছিল, কিন্তু মূল ভাবনাটা তো একই, যে প্রকৃতির নিয়মের বাইরে গেলে বিপদ অবশ্যম্ভাবী। ঠিক তাই। তারা হয়তো কার্বন ফুটপ্রিন্ট শব্দটা জানতেন না, কিন্তু তারা এটা বুঝতেন যে প্রকৃতির সঙ্গে ভারসাম্য নষ্ট করলে তার ফল ভুগতে হবে। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় প্রাসঙ্গিকতা হল আমাদের সমাজ। লেকচারটিতে বলা হয়েছে অসত্য এবং বিভ্রান্তির প্রসারের কথা। ওহ হ্যাঁ। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ফেক নিউজ বা মিস ইনফরমেশনের যে বন্যা, তা আসলে নৈতিক রীতের ভয়ঙ্কর অবমাননা। এটা একটা ভাবার মতো বিষয়, কারণ রীতির মূল ভিত্তি হল সত্য। মহাবিশ্ব একটা সত্যের উপর দাঁড়িয়ে আছে। সূর্য রোজ উঠবেই, এটা একটা আনডিনায়েবল ট্রুথ। একদম। যখন আমরা সমাজে ইচ্ছাকৃতভাবে লক্ষ লক্ষ অসত্য বা অর্ধসত্য ছড়িয়ে দিই, আমরা আসলে আমাদের সামাজিক জগতের ভিত্তিটাকেই নড়বড়ে করে দিই। ঠিক। এটা একটা নৈতিক ভূমিকম্পের মতো, যার ফলে মানুষের মধ্যে বিশ্বাস, ভরসা এইসব হারিয়ে যাচ্ছে। এবং তৃতীয়ত, যা আরও গভীর, তা হল ব্যক্তিগত জীবনে এর প্রাসঙ্গিকতা। আমরা প্রায় দায়িত্ববোধের কথা বলি। হ্যাঁ, রীতের ধারণা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দায়িত্ব শুধু নিজের বা পরিবারের প্রতি নয়, বরং সমাজ, প্রকৃতি এবং সমগ্র মহাবিশ্বের প্রতি। কারণ আমরা প্রত্যেকেই এই বিশাল শৃঙ্খলার একটা অংশ। ঠিক। আমাদের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা পছন্দের একটা প্রভাব বা রিপল এফেক্ট আছে, যা এই সামগ্রিক শৃঙ্খলার উপর গিয়ে পড়ে। আমার তো মনে হচ্ছে এর একটা মানসিক স্বাস্থ্যের দিকও আছে। কিরকম? আমরা যখন নিজেদের শরীর বা মনের প্রকৃতির বিরুদ্ধে যাই, যেমন দিনের পর দিন না ঘুমানো, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন করা, তখনও কি আমরা এক ধরনের ব্যক্তিগত রীত লঙ্ঘন করছি না? অবশ্যই। যার ফলে আমাদের ভেতরেই একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যায় পরিণত হচ্ছে। একদম। এটা রীতের ধারণারই একটা আধুনিক প্রয়োগ। শরীর ও মনেরও একটা নিজস্ব ছন্দ বা নিয়ম আছে। সেই নিয়মকে সম্মান না করা মানে নিজের ভেতরের ভারসাম্যকে নষ্ট করা। আসলে রীতের মূল শিক্ষাটাই হল ভারসাম্য এবং সামঞ্জস্য। এটি আমাদের শেখায় যে স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়। স্বাধীনতা মানে শৃঙ্খলার মধ্যে থেকে নিজের সর্বোচ্চ বিকাশ ঘটানো। ঠিক যেমন গ্রহ নক্ষত্রগুলো নিজেদের কক্ষপথে ঘুরেই স্বাধীনতা ভোগ করে। কক্ষপথ থেকে ছিটকে গেলেই তো ধ্বংস। ঠিক। তাহলে আলোচনার শেষে এসে আমরা বলতে পারি, ঋতু শুধুমাত্র একটা পৌরাণিক বা দার্শনিক ধারণা নয়, এটা আসলে বাস্তবতাকে দেখার একটা দৃষ্টিভঙ্গি। একটা দৃষ্টিভঙ্গি, হ্যাঁ। এটা প্রকৃতির ছন্দ এবং নৈতিকতার কম্পাস দুয়েরই কাজ করে। ভারতীয় দর্শনের গভীরে প্রবেশ করার জন্য এই ধারণাটি বোঝা সত্যিই খুব জরুরি। একদম। আর এই ধারণাটা এতটাই মৌলিক যে এর থেকে পরবর্তীকালে ভারতীয় দর্শনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভাবনার জন্ম হয়েছে। ও, শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। হ্যাঁ, সেটা দারুণ হবে। এই ধারণাটা এতটাই বড় যে এর থেকে নিশ্চয়ই আরও অনেক ভাবনার জন্ম হয়েছে। অবশ্যই। আর এখানে সবচেয়ে মজার সংযোগটা, আমাদের উৎস অর্থাৎ লেকচারটির শেষে অধ্যাপক উল্লেখ করেছেন যে এই রীত ধারণা থেকেই পরবর্তীকালে ভারতীয় দর্শনের আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, কর্ম এবং ঋণের জন্ম হয়। কর্ম আর ঋণ? হ্যাঁ, এটা একটা অসাধারণ বিবর্তন। ভাবার বিষয় হল কিভাবে একটি সার্বজনীন নৈর্ব্যক্তিক শৃঙ্খলার ধারণা
ঋত থেকে কর্ম অর্থাৎ ব্যক্তিগত কাজের ফল হুম এবং ঋণ অর্থাৎ সামাজিক ও জাগতিক দায়বদ্ধতার মতো দুটো একান্ত ব্যক্তিগত ধারণার উদ্ভব হতে পারে তাই তো এই সংযোগটা নিয়ে চিন্তা করলে হয়তো ঋতের ধারণাটি আমাদের আজকের জীবনে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.